সংবাদ সম্মেলন করছি একটাই কারণ, রাজশাহী বোয়ালিয়া থানার প্রাক্তন এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান সহ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এটা আমার মূল টপিক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি একজন নির্যাতিত নারী আইনজীবী। আইন অঙ্গনে আইন পেশার সাথে জড়িত থেকেও ন্যায় বিচার বঞ্চিত হয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চিত অবগত আছেন যে রাজবাড়ির আদালত চত্বরে, যেহেতু রাজবাড়ি আমার মেম্বারশিপ আছে এবং রাজশাহীতেও কিন্তু আছে, এখান থেকে আমার একটা হিয়ারিং ছিল। সেখান থেকে বের হওয়ার পরে আদালত চত্বরের পাশে অবস্থিত রাজবাড়ী জেলা পরিষদ ডাক বাংলার সামনে ট্রাফিক আইল্যান্ডের নিকট থেকে 2024 সালে 1 এপ্রিলে আমাকে ওখান থেকে ঠিক 1:30 থেকে 2টার মধ্যে ওখানে আমাকে একটা মাইক্রো বাসে করে আমাকে ওখানে রাখা হয় এবং ঠিক রাজশাহী থেকে একটা মাইক্রো বাস আছে, যে এসআই মাহফুজ, যে বোয়ালিয়া থানার উনি মানে সাবেক এবারে এসআই ছিলেন, উনি আসেন হচ্ছে রাত 11:30টায় এবং আমাকে গাড়িতে উঠাই রাত 11:30 থেকে আমাকে রাজশাহীতে পৌঁছাই হচ্ছে 3:30টার দিকে। তো মাঝখানে যেটা হয়, গাড়ির মধ্যে একটা মাইক্রোবাসের মধ্যে লাইট অফ ছিল এবং হচ্ছে যখন 11:30 থেকে আমাকে গাড়িতে উঠানো হয়, 12টার মধ্যে থেকে আমার উপর একটা শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার শুরু হয়। আপনারা বুঝতেই পারছেন, সেখানে হচ্ছে পিছনের দিকে যত বাদীরা ছিল, বাদী ছিল শেখ আবদুল্লাহ, বাদী ছিল হচ্ছে শেখ আলম, এবং হচ্ছে যে বাদী ছিল রোমান এবং সালাম। 4জন হচ্ছে বাদী পিছনে সিটে ছিল। মাঝখানে একজন মহিলা কনস্টেবল ছিল, তাই সে বলছে বমন করছিল। তাকে এসআই বলতেছে যে 2টা ট্যাবলেট দিয়ে বলতেছে যে আপনি হচ্ছে বমি করছেন, আপনাকে 2টা ট্যাবলেট আপনি খান, আপনার তাহলে রেস্ট হবে। উনি ট্যাবলেটটা আমি জানি না, এটা ঘুমের কি বমির ওষুধ। উনি খাওয়ার পরে ঘুমিয়ে যায় কিছুক্ষণ পরেই। যখন ঘুমিয়ে যায় কিছুক্ষণ পরে 1টা বা 1:30টার দিকে রাত, তখন মাহফুজ বলে যে আমি পিছনের সিটে আসি। সে সামনের সিটে বসা ছিল। সে সামনের সিট থেকে গাড়িটা স্টপ করে সে মাঝের সিটে এসে আমার পাশে এসে বসে। তখন গাড়ির লাইট অফ ছিল। পিছনের সিটে 4জনই বাদীপক্ষরা ছিল। তারা রাত ঠিক তখন 2টা থেকে 3টার মধ্যে আমার সাথে আমার ফোনটা কেড়ে নেওয়া হয় এবং আমার সঙ্গে যেই আসলে যেটা করা হয়েছে, আমাকে যে নির্যাতনটা করা হয়েছে, সেটা আমি আসলে আপনাদের সাথে বলতে পারবো না। আপনারা যথেষ্ট অ্যাডাল্ট, সবাই জনগণ অ্যাডাল্ট, আপনারা সবাই বুঝতেই পারছেন যে সে রাতে কি হয়েছিল এবং মাহফুজের নির্দেশ এটা হয়েছিল। সেই সময় যেটা ঘটনাটা আমি দেখেছিলাম, যে মাহফুজ এবং যেই আসামিরা ছিল, তারা হচ্ছে যে এমন আচরণ ছিল যে ভাই ভাই একটা সম্পর্ক। আসলে আমি জানি না যে আসলে একটা পুলিশ অফিসারের সাথে একজন আসামিদের বা বাদী বা বিবাদী যেটাই হোক, তাদের সম্পর্কটা কেমন হবে, একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, কিন্তু সেটা মাহফুজের মধ্যে আমি দেখি নাই। ওদের একটা বন্ধুসুলভ আচরণ ছিল, সবাই মিলে আমার উপর একটা আক্রমণাত্মকমূলক একটা ব্যবহার করেছিল, যেটা খুবই দুঃখজনক। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আশ্চর্য হবেন ওই রাতে একজন নারীর সাথে কী ধরনের অশালীন আচরণ করা হয়েছে, যে আমি এই সংবাদ সম্মেলনের ভাষায় প্রকাশ করছি না, ছোটি বলে ফেলেছি। তারপরে আমার মামলাতে যখন আমাকে ভিতরে নিয়ে যাওয়া হয়, তারপরে 16 এপ্রিল থেকে 18 এপ্রিলে আমার রিমান্ড হয়। 3 দিনের রিমান্ড জারি হয়। সেদিনও আমাকে 3 দিনের রিমান্ডের সময় মাহফুজ এসে বলে যে আমার খাওয়া এবং ঘুম দুইটাই বন্ধ যেন হয়, আমি যেন খাইতে না পারি, ঘুমাইতে যেন না পারি। এবং আমার সঙ্গে রাত ঠিক 1টার দিকে আমাকে জেরা করতে আসে রাতে, এবং বাদীপক্ষরা সবাই সেই রাতে উপস্থিত ছিলেন সারা রাত রুমের মধ্যে। আমি জানি না আইনের মধ্যে এটা কতখানি বলা আছে যে আসলে যখন রিমান্ড চলাকালীন, একটা মহিলা রিমান্ড চলাকালীন সময় মহিলারা ওখানে উপস্থিত থাকতে পারে, নাকি আসামি পক্ষ বা বাদী পক্ষের লোকজনেরা সেখানে উপস্থিত থাকতে পারে। আমি যেহেতু আসামি হিসেবে ওখানে গিয়েছিলাম, বাদী পক্ষরা সবাই রুমের মধ্যে ওখানে থাকতে পারে কিনা এটা আসলে আমার জানা ছিল না। আমি সেদিন খুব ভয়ঙ্কর একটা দৃশ্য, সেদিন একটা ভয়ঙ্কর রাত আমার গেছে, 2 রাত গেছে, সেটা আমার এখনো মনে হলে আমি খুব শিহরিত হই। তো আদালতের সেই ঘটনার পরে আমি সেদিনে সেই হচ্ছে নির্মমতা বা হচ্ছে পাশবিকতার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে শুরু করি। আমি গত 12/1/2025 তারিখে এই বিষয়ে নিজে বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা নম্বর 30/2025 দায়ের করি। আদালতে মামলাটি গ্রহণপূর্বক অভিযুক্ত এফআইআর হিসেবে গণ্য করার জন্য রাজবাড়ী থানা অফিসার ইনচার্জ নির্দেশ দেন। আদালতের আদেশের প্রেক্ষিতে রাজবাড়ী থানার 17 মার্চ 2025 তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন 9 খ ধারার একটি মামলা থানার 26 জিআর নাম্বার 26/25 রুজু হয়। মামলাটি সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসাবে এসআই আসাদুজ্জামান দায়িত্ব অর্পণ করা হয়।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আসাদুজ্জামানকে যখন দায়িত্ব দেওয়া হয় স্বাভাবিকভাবে সে আমাদের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করবে, কিন্তু তারা আমাদের সাথে বা সাক্ষীদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ ছাড়াই তাদের যেহেতু তার কলিগ মাহফুজ বা তার একটা স্বাভাবিক একটা ব্যাপার থাকেই, সেই কলিগের সাথে তারা একটা যোগাযোগ করে মামলাটা ফাইনাল রিপোর্ট করে ফেলে 1 বছর পরে। গত 26/12/2025 একতরফাভাবে আদালতে একখানে চূড়ান্তভাবে প্রতিবেদন দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনের বিরুদ্ধে আমি গত 29 এপ্রিল 2026 তারিখে রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নারাজি পিটিশন দাখিল করি। আমার আবেদনের প্রেক্ষিতে সন্তুষ্ট হয়ে রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম শুনানি শেষে মামলাটি পূর্ণ তদন্তের জন্য পুলিশ পিবিআইকে ফরিদপুরকে নির্দেশ দেন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমার দায়িত্বকৃত মামলার মূল আসামি এসআই মাহফুজুর রহমান আমাকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য নিজের পুলিশি প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। আপনারা শুনলে আরও অবাক হবেন। আমি আমার মানে মামলা দেখতে গিয়ে দেখলাম যে 2006 সালে 3টা মামলা দায়ের করেছে। 2006 সালে 3টা মামলা দায়ের করেছে নওগাঁতে, আমার বাসা নওগাঁতে, তো মানে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা। সেখানে 3টা 2006 সালে, সেখানে আমার বয়স হবে, তখন আমার আনুমানিক হতে পারে 6 বা 7 আমি পড়ি। সেখানে সে চুরির অপরাধে আমাকে দায়কৃত মামলার মধ্যে অভিযুক্ত আসামি করে দিয়েছেন। সেটা দেখলেই বোঝা যায় যে তার বাকি মামলাগুলো তার সাজানো নাটক ছিল। তার সাজে সে আমাকে মানে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত আজও চালিয়ে যাচ্ছে। সে বলছে আমি পুলিশ অফিসার, যেখানে ফোন দেবো সেখানে ওকে আমি হয়রানি করব, ওকে আমি হয়রানিমূলক মামলা আরও ঢুকাই দেবো, আরও আমাকে হুমকিমূলক, এখনও ফোন আসে, এখনও আমাকে সে হুমকি দিয়ে যাচ্ছে যে সে আরও মামলা আমার নামে করবে সামনে। এই জন্য আমি আপনাদের শরণাপন্ন হতে বাধ্য হয়েছি। আপনারা সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন। সে কারণে আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার মতো একজন অসহায় নারীর প্রতি যে নির্মম অত্যাচার ও পাশবিক আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে আপনাদের লেখনী শানিত হোক। অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের ক্ষুরধারা লেখনীর মাধ্যমে আপনারা আইনের আওতায় আসুন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আমি আপনাদের মাধ্যমে সরকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তদন্তের দায়িত্বপ্রাপ্ত ফরিদপুর পিবিআই কর্মকর্তাদের নিরপেক্ষ আচরণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বের গ্রেপ্তার এবং উপযুক্ত বিচার দাবি করছি মাহফুজের বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটু কথা এখানে মাহফুজ যেহেতু হচ্ছে একজন সাব ইন্সপেক্টর, এবং উনি শুধুমাত্র আমার সাথেই না, এভাবে যদি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর মাধ্যমে একটা রিকোয়েস্ট করতে চাই যে এই ধরনের যদি একজন সাব ইন্সপেক্টর যদি দেখা যাচ্ছে যে আমার মতো, আমি তো একজন আইনজীবী, আমাকে যদি সে না ছাড় দেয়, তাহলে আরও যারা নিরপরাধ মেয়েরা আছে তারা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের সঙ্গে সে তাহলে কী করতে পারে? আমরা চাই যে তার একটা ভালো সুস্থ বিচার হোক। দরকার হলে মামলাগুলো পূর্ণ তদন্ত হোক, এবং আইনমন্ত্রীর কাছেও আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে যে যে মামলা করেছে প্রত্যেকটা মামলা মিথ্যা মামলা দায়ের করেছে, প্রত্যেকটা মামলা হয়রানিমূলক মামলা করেছে। আমার আসলে বাবা নেই প্রথমত, কিন্তু তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যখন তারা এই কাজগুলো করেছিল 2024 সালের ঘটনা, আমার বাড়িতে আমার বাবা নেই, আমার বাড়িতে তাদের প্রভাব খাটিয়ে তারা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ির সব কিছু লুটপাট করে ফেলে, মানে বাড়ি ঘর তছনছ করে ফেলে। আমি জানি না কি কারণে, এটা কিসের মামলা তাগিদে তারা করেছে, তাদের ক্ষমতা প্রভাব খাটে। তারা কিন্তু আওয়ামী লীগপন্থী ছিল। তারা কিন্তু আওয়ামী লীগপন্থীর কারণে এই যে দল চেঞ্জ হওয়ার পরে তারা কিন্তু গ্রেপ্তারও হয়েছিল। আমি এই থানাতে ফোনও করেছিলাম, তারা গ্রেপ্তার হয়েছে, আপনারা তাদেরকে সন্ন্যাস দেখান, কিন্তু আসলে তারা সন্ন্যাস দেখাই নাই। আমি জানি না এটার কারণটা কি, কিন্তু তাদেরকে এটা আমি একটু মনে করাই দেই যে আসলে সব কিছু না বদলে গেছে। হ্যাঁ, আপনারা যদি ভাবতে চান যে আসলে ক্ষমতার জের ধরে সব কিছু করতে পারবেন, আসলে সেই সুযোগ আর এখন নেই। কারণ আসলে দেশ পাল্টে গেছে, দল পাল্টে গেছে, মন্ত্রী মিনিস্টাররা পাল্টে গেছে, পুলিশ প্রশাসন পাল্টে গেছে, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদেরকে আমি এটা জানিয়ে দিচ্ছি যে আগের মতো কিন্তু সব কিছু আর নেই। তাই তোমরা যারা আমাদের মতো মানুষদেরকে যারা মানে অত্যাচারিত করতে চাচ্ছ, এটা বন্ধ করো, না হলে কিন্তু তোমাদের বিপদ খুবই ঘনিয়ে আসছে। এটা আমি আসলে সতর্ক একটা বার্তা দিচ্ছি।
এটাই, আর কিছুই বলার আমার নাই। আর আমি এটার মাধ্যমে আসলে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি আপনাদের কাছে খুবই 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 অসহায় হিসেবে এসেছি, একজন আইনজীবী হিসাবেও। কারণ আমার আসলে বাবা নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে আমার গডফাদারও নেই। তারপরে দেখা যাচ্ছে যে আমার অঢেল টাকা নেই, যেটার বিনিময়ে আমি আমার ন্যায় বিচার পারবো। আমার আসলে মাথার উপর শক্ত কোনো ছাপ নেই, আমার কোনো আমার কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে কোনো ছবি নেই যেটা দেখিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার সঙ্গে অমুক আছেন, আপনারা তাহলে তারা ভয় পাবেন। আমার সঙ্গে তাদের কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে কোনো যোগাযোগও নেই, কোনো উপর লেভেলের কোনো শক্ত হাত আমার মাথার উপরে নেই। আমি খুবই অসহায় এবং আমি এটার সুস্থ বিচার দাবি করছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীত আবেদন করছি, এই ধরনের আসামিদেরকে আপনারা প্লিজ সুযোগ দিবেন না। কারণ ও আবারও পিপিআইকে, যেহেতু তদন্ত পিপিআইয়ের কাছে গেছে ফরিদপুরে, ও আবারও ট্রাই করবে সেখানে ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য। তো এই জন্য আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, ও যেন আবার পুনরাবৃত্তি এই ঘটনাটা না করতে পারে। সুস্থ বিচার আমি কামনা করছি। পিবিআই যেন যে অফিসারের কাছে যাবে তার কাছে আমার অনুরোধ, যদি এই নিউজটা সে পেয়ে থাকে তাহলে অবশ্যই তার কাছে আমার অনুরোধ, ভাই আপনি আমার ভাই হিসাবে, এটা নিজের বোন হিসাবে আপনি তদন্ত করবেন। এটা আপনি আসলে দেখবেন যে আসলে এটা কি হতে পারে। একটা মেয়ের সাথে হয়েছে, কালকে আপনার বোনের সাথেও হতে পারে। আপনারা অফিসার মানুষ, আমি আপনাদেরকে সম্মান করি। আপনারা প্লিজ অনুরোধ করে বলছি, আপনি এটা অবশ্যই 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 এই বিষয়টা ভালোভাবে তদন্ত করবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ফাইনাল এটা মাহফুজের পাল্লাই পড়ে এই কাজটা আমি অনুরোধ করছি আপনারা করবেন না। কারণ ও অনেক ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে আরও পরপর মামলা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।